নমস্কার, কলকাতা কলকাতা নিয়ে নিউজ রুম থেকে সন্ধ্যে ঠিক 6টায় আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। প্রথমেই দেখে নেওয়া যাক কলকাতা আজ কি থাকছে। এবার সংসদ চত্বরে ধর্নায় মানা, সিবিআই ইডি বনাম সিআইডি, সেরা যাদবপুর, বিশ্বভারতীর পতন, রাজ্যে বুস্টার ডোজ ডিউ 5 কোটি। প্রথমে দিল্লির খবরে নজর রাখতেই হবে, তার কারণ একের পর এক নিষেধাজ্ঞা। প্রথমে নিষেধ করা হয়েছিল বেশ কিছু শব্দ, যে শব্দগুলো আপত্তি জানানো হয়েছিল যেন সংসদে সেই শব্দ ব্যবহার না করা হয়। আর এবার আপত্তি জানানো হলো ধর্নায় বিক্ষোভ প্রদর্শন করা যাবে না, ধর্নায় বসা যাবে না, সেন্সর করে দেওয়া হলো, সংসদ চত্বরে বিক্ষোভ দেখানো যাবে না। যে ছবি বারবার আমরা দেখে এসেছি যখনই সংসদের বিভিন্ন অধিবেশন হয় সে সময়, এবং বেশ কয়েক বছর ধরে এটাই যেন রীতি হয়ে গেছে যে বিরোধীদের কথা না শোনা হলে বিরোধীরা তখন ধর্নায় বসেন, বিক্ষোভ দেখান। সে ছবি তাহলে আর দেখা যাবে না, নাকি সেই ছবি কোথাও একটা সংসদের ভিতরে আলোচনায় বাধা তৈরি করে, সেই কথা ভেবেই এরকম একটা সিদ্ধান্ত? জানবো সরাসরি নয়াদিল্লি থেকে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজীব। কি মনে হয়, দিল্লির রাজনীতি নিঃসন্দেহে এ নিয়ে সরগরম? একদমই, দেখো জাতীয় রাজনীতি রীতিমতো সরগরম। তার কারণ গতকাল অসংসদীয় শব্দের তালিকা প্রকাশ এবং বুকলেট প্রকাশ নিয়ে বিতর্ক হয়েছে। সেই তালিকায় বেশ কিছু শব্দ ছিল যা নিয়ে বিতর্ক হয়েছে, আর তার রেস কাটতে না কাটতেই আজকে এসে গিয়েছে নতুন একটি নির্দেশিকা। সেই নির্দেশিকায় বলা হয়েছে সংসদ ভবন চত্বরে কোনো রকমভাবে ধর্না, বিক্ষোভ, অনশন এবং ধর্মীয় আচার পালন করা চলবে না। এবং সংসদের সচিবালয়ের তরফে এই নোটিশ করা হয়েছে এবং তারপরেই আজকে সকালে সেটি সামনে আসে। তারপর থেকেই রাজনৈতিক দলগুলি, বিশেষত বিরোধী রাজনৈতিক দলগুলি, তারা সরব হয়েছে এর প্রতিবাদে। তাদের বক্তব্য, বিরোধীদের কণ্ঠস্বর বন্ধ করতেই, কণ্ঠ রোধ করতেই এই প্রয়াস চালানো হচ্ছে। তাদের বক্তব্য, সরকারি এই নির্দেশের সত্ত্বেও তারা কিন্তু সংসদ ভবনে তাদের গণতান্ত্রিক যে পদ্ধতি, গণতান্ত্রিক যে অধিকার তা তারা প্রয়োগ করবেন, তারা ধর্নায় বসবেন, তারা বিক্ষোভ দেখাবেন। আমরা জানি যে বিরোধী রাজনৈতিক দলগুলি বহু ক্ষেত্রে সরকারকে চেপে ধরার জন্য, সরকারের কাছে দাবি আদায় করার জন্য অথবা সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা এই সংসদ চত্বরে ধর্না বিক্ষোভে বসেন। আমরা দেখেছি বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, টিডিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি তারা বারংবার এই ধর্নার আশ্রয় নিয়েছে। আর এবার সরকারের তরফে একেবারে সংসদের সচিবালয়ের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এগুলি করা চলবে না। যদিও সরকারের তরফে বক্তব্য আছে যে এই বিজ্ঞপ্তি নতুন নয়, এটি রুটিন মাফিক, এক্ষেত্রে এটাকে নতুন করে দেখানো হচ্ছে, অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে। কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে আমরা কথা বলেছিলাম, তাদের নেতাদের বক্তব্য যে এই নীতি কোনোভাবেই মেনে নেওয়া যেতে পারে না। তার কারণ বিরোধী রাজনৈতিক দলগুলির একটি গণতান্ত্রিক অধিকার, তারা সংসদে আছেন তাদের কথা বলতে। সংসদ কক্ষে যদি সরকার তাদের কথা না শোনে তাহলে সংসদ কক্ষের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে। সেটাই আমরা জানতে চাইছি, একবার শুনবো যে বিরোধী রাজনৈতিক দলের যে নেতারা তারা কি বলছেন। তবে তার আগে যে নির্দেশিকার কথা বললে সেই নির্দেশিকা প্রসঙ্গে ওম বিড়লার বক্তব্য শুনবো। লোকসভা স্পিকার ওম বিড়লা কি বলছেন? अभी लोकसभा में कोई सर्कुलर जारी नहीं किया गया, ये एक प्रक्रिया है। ये प्रक्रिया लंबे समय तक चल रही है, 2009 से ये प्रक्रिया चल रही है, उसके पहले भी प्रक्रिया चल रही थी। मेरा सभी राजनीतिक दलों से पुनः आग्रह है कि लोकसभा में या राज्य की विधानसभाओं में बिना तथ्यों के किसी भी तरह की राजनीतिक आरोप प्रत्यारोप से हमें बचना चाहिए। सभी विधानसभा के अध्यक्षों में इस बात पर चर्चा हुई। सभी विधानसभा के अध्यक्षों ने अपनी अपनी विधानसभा के अंदर इसी तरह की परंपराएं बताई और ये परंपराएं हर विधानसभा के अंदर है। এটা সাংসদদের অধিকারের উপর হস্তক্ষেপ করার একটা চেষ্টা, বিরোধীদের সর্বতোভাবে প্রতিবাদ করতে হবে। এখন লোকসভার মধ্যে বা রাজ্যসভার মধ্যে অধ্যক্ষ বা চেয়ারম্যানের কথাই শেষ কথা, মেনে চলতেই হবে। চূড়ান্ত অবস্থায় অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা যায়, কিন্তু এর আগে এরকম নির্দেশ সত্ত্বেও প্রতিবাদ হয়েছে। এবারও আমার মনে হয় যে এইভাবে বিরোধীদের আটকে রাখা যাবে না। তবে আমাদেরও ভাবতে হবে যে কিভাবে সংসদের মধ্যে এবং বাইরে প্রতিবাদ আরো তীব্র করা যায়। পার্লামেন্ট চৌহদ্দির মধ্যে বড় বড় মহাপুরুষদের মূর্তি বসানো আছে,
গান্ধীজি, আম্বেদকর অবস্থান করি অহিংস পথে, শান্তিপূর্ণ পথে। প্রতিবাদ করবার অধিকার এই সরকার কেড়ে নিতে চাইছে। আতঙ্কিত হবার যথেষ্ট কারণ আছে। দেশটাকেই ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেটা মোদির বাড়ির আবাসস্থল নয়, এটা তো পার্লামেন্ট, ভারতবর্ষের সব থেকে বড় পঞ্চায়েত। মোদি যা বলতে চাইছে সেটাই লোকে শুনবে। মোদিকে কিছু শোনাতে চাইলে মোদি সেটা শুনবে না। সরকারের তরফে বিধিনিষেধ থাকলেও বিরোধীরা তাদের ধর্ণা বিক্ষোভ 100 বার করব। যখন বিরোধীরা কথা বলছেন তখন আর একজন সাংসদ, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, তার বক্তব্য আপনাদের শোনাবো, যেখানে তিনি বলছেন যে শুধুমাত্র বিরোধিতা করার জন্যই পুরো বিষয়টির রাজনীতিকরণ করা হচ্ছে। সংসদ ভারতের গণতন্ত্রের সব থেকে বড় পঞ্চায়েত, তো সেখানে তো ধর্ণা দেওয়ার জায়গা নেই। ধর্ণা দেওয়ার জন্য আপনার যন্তর মন্তর আছে দিল্লিতে। এটা একান্তই মাননীয় স্পিকারের জুরিসডিকশন। মাননীয় স্পিকার তিনি কোনো দলের হন না, তিনি দলের ঊর্ধ্বে হন। এবং লোকসভাতে দেখা যায় যে মাননীয় স্পিকারের ভূমিকা একদম নিরপেক্ষ থাকে। বিরোধীরা রাজনীতিকরণের জন্য করছে, কারণ যখন নিয়ম ছিল ধর্ণা দেওয়া যাবে তখন আমরাও দিয়েছি, বিরোধীরাও দিয়েছে। এবার আমরাও দেবো না, বিরোধীরা দেবো না। আমরাও এবার যন্তর মন্তরে দেবো, বিরোধীরাও যন্তর মন্তরে দেবে। কেন্দ্র বনাম রাজ্য সংঘাতের আমরা অনেকগুলো রূপ দেখেছি। নতুন একটা আঙ্গিক যদি আমরা এভাবে দেখতে চাই, তদন্ত বনাম তদন্ত। তার কারণ রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীদের ডেকে পাঠাচ্ছে ইডি, আবার এদিকে দেখা যাচ্ছে বিজেপি বিধায়কের বাড়িতে সিআইডি। কেন্দ্র রাজ্য সংঘাত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে কেন্দ্র এবং রাজ্যের গোয়েন্দা বাহিনীর তৎপরতাও। একদিকে বাংলার শাসক দলের নেতা মন্ত্রীদের তলব করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, সিবিআই। অন্যদিকে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে তদন্ত করছে রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি। কয়লা পাচার মামলায় ইডি তলব করেছে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এবং বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতোকে। দুজনকেই শুক্রবার দিল্লিতে ইডির দপ্তরে হাজির হতে বলা হয়েছিল। তলব পেয়েও হাজির হননি মলয় ঘটক। ইডি দপ্তরে ইমেল করে সুশান্ত জানিয়ে দেন তিনিও যেতে পারবেন না। বসে নেই রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডিও। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কল্যাণী এইমসের নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে সিআইডি। তাদের নজরে দুই বিজেপি বিধায়ক, চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ এবং বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। অভিযোগ, চাকদার বিধায়ক তার ছেলের স্ত্রীকে কল্যাণীর এইমসে চাকরি পাইয়ে দিয়েছেন, আর বাঁকুড়ার বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তিনি তার মেয়েকে কল্যাণীর এইমসে চাকরি পাইয়ে দিয়েছেন। শুক্রবার এই মামলার তদন্তে নীলাদ্রি শেখর দানার বাড়িতে পৌঁছয় সিআইডির দল। এর আগে বুধবার বঙ্কিম ঘোষের বাড়িতে গিয়ে তার ছেলের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। কেন্দ্রীয় সরকারের রিক্রুটমেন্ট হয়নি, ওটা কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট, এবং সিআইডিকে যে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে সেইটা ফেল করবে কিছুদিনের মধ্যে, সেটা আমার দৃঢ় বিশ্বাস আছে, এবং সেটা বিচার ব্যবস্থায় আইনি লড়াইয়ের মধ্য দিয়ে হবে। সিআইডিকে রাজ্য সরকার কোনো রাজনৈতিক কারণে ব্যবহার করেন না। কেন্দ্র যেমন দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, সেটাকে ব্যবহার করে সারা দেশে সিবিআইকে দিয়ে তাণ্ডব চালাচ্ছেন, রাজ্য সরকার সেরকম করেনি, করেও না। কেন্দ্র বনাম রাজ্য, তদন্ত বনাম তদন্ত, বিজেপি বনাম তৃণমূল। নিউজ 18 বাংলা। এবার দেউচা পাচামির খবর। তার কারণ গতকাল থেকে খনন কার্য শুরু হওয়ার পর দেউচা পাচামি থেকে উঠল কয়লা। প্রস্তাবিত কয়লা প্রকল্পে কয়লার নমুনা মিলল। কেন্দ্র পাহাড়ি এলাকায় খননের কাজ হচ্ছিল, যেখান থেকে 50 সেন্টিমিটারের বেশি দৈর্ঘ্যের কয়লা তোলা হলো, এবং এর সঙ্গে ছাইও রয়েছে। কয়লার গুণগত মান পরীক্ষা করার কাজ শুরু হয়ে গেছে। আমাদের বহু প্রতীক্ষিত দেউচা পাচামি যে কয়লা শিল্পাঞ্চল, যেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, সেটা আমরা এক্সপ্লোরেটরি ড্রিলিং, সেখানে কূপ খনন করে আমরা দেখছি মাটির নিচে কত নিচে কয়লা আছে, বা কি কোন স্তরে কয়লা আছে এবং কি গুণমানের কয়লা আছে, সেটা আমরা করেছি। আজকে শুনেছি যে বোরিং করতে করতে কোথাও মানে যে জায়গাটা বোরিং হচ্ছে সেখানে 160 ফুটের মধ্যে নাকি পাওয়া গেছে কয়লা, আমি এটা শুনেছি রিপোর্ট। তো সেটা আবার পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে যে তার গুণমান কি আছে বা ইত্যাদি, বা কত স্তরে কতটা পুরু কয়লা আমাদের পাওয়া যাবে।
রাজ্যের জন্য একদিকে যেমন খুশির খবর আছে, একদিকে খারাপ খবর আছে। যদি খুশির খবরটা আগে বলা যায় তাহলে বোধহয় এভাবেই বলতে হবে, রাজ্য সরকারের অনুদানপ্রাপ্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে ভারতের, সেই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এবং দ্বিতীয় স্থান কলকাতা বিশ্ববিদ্যালয়ের। আর খারাপ খবরের কথা বলতে গেলে বলতে হবে যে দেশের সব বিশ্ববিদ্যালয়ের যে র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিংয়ে 34 ধাপ নেমে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্ক 98। দেশের সেরা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক। NIRF এর এই তালিকায় রাজ্যের অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দেশে 1 নম্বরে যাদবপুর বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়। NIRF র্যাঙ্কিংয়ে রাজ্যে প্রথম এবং দ্বিতীয় স্থানে যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়। কলেজের মধ্যে দেশে 8ম স্থানে সেন্ট জেভিয়ার্স কলেজ। শিক্ষক এবং শিক্ষার্থীদের শুভেচ্ছা। এটা তো যাদবপুরের পক্ষে সম্মান, এবং আমি যেটা সবসময় মনে করি যাদবপুরে আমরা একটা টিম ওয়ার্ক আছে, আমরা সবাই একসঙ্গে কাজ করি। এখানে ওপর থেকে কোনো ডিসিশন চাপানো হয় না, এটাই সব থেকে বড় জিনিস, যার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শত প্রতিবন্ধকতা থাকতেও আমরা পঠন পাঠন গবেষণার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় এবার 8 নম্বরে, গতবার ছিল 4 নম্বরে। যাদবপুর বিশ্ববিদ্যালয় 4 নম্বরে, গতবার ছিল 8 নম্বরে। রাজ্যের অনুদানপ্রাপ্ত 2টি বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে প্রথম 10-এ, কিন্তু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী এক ধাপে অনেকটা নেমে গিয়েছে। গত বছর ছিল 64 নম্বরে, এবার নেমে 98। কেন্দ্রের তালিকায় দেশের 1 নম্বর বিশ্ববিদ্যালয় IISc বেঙ্গালুরু, দ্বিতীয় JNU, তৃতীয় দিল্লির জামিয়া মিলিয়া, চতুর্থ যাদবপুর বিশ্ববিদ্যালয়। নিউজ 18 বাংলা। আর ইনস্টিটিউশনাল এডুকেশনাল যে ফ্রেমওয়ার্ক, তার মধ্যে প্রথম 10-এ ঠিক যেমনভাবে ছিল বেলুর, রামকৃষ্ণ মিশন পরিচালিত বেলুর, ঠিক সেভাবেই এবারেও প্রথম 10-এ জায়গা করে নিয়েছে বেলুর। ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কে এই বেলুর বিদ্যা মন্দির প্রথম 10-এর মধ্যে রয়েছে। শিক্ষার মানের উৎকর্ষতা, তার পাশাপাশি NIRF র্যাঙ্কিং, যার মাধ্যমে পড়ুয়াদের সামগ্রিক উন্নয়ন বিচার হয়। বেশ কয়েক বছর ধরেই প্রথম 10-এর মধ্যে বেলুর বিদ্যা মন্দির, এবারেও তাই। বিবেকানন্দ চেয়েছিলেন শিক্ষা হোক সার্বিক, কেবলমাত্র কতগুলি তথ্য বা ইনফরমেশন নয়। এবং স্বামী বিবেকানন্দের শিক্ষাদর্শের সেই ভাবনা রূপায়ণের একটি বাস্তব চেহারা আমরা দেখতে পাই এই বিদ্যা মন্দিরে। একেবারে সূচনা পর্ব থেকেই কিন্তু পড়াশোনার পাশাপাশি একটি গুরুকুল প্রথায় এখানে ছাত্রদের থাকার ব্যবস্থা রয়েছে এবং সেটি আজও বজায় আছে। এবং খুব স্বাভাবিকভাবেই বেলুর মঠের একেবারে পাশে আমাদের এই কলেজটি অবস্থিত। একটি আধ্যাত্মিক পরিমণ্ডল এখানে যথেষ্টই রয়েছে। সমাজসেবামূলক নানান প্রকল্পের সঙ্গে ছাত্রদেরকে আমরা যুক্ত করে রাখি। দেশের ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদা রেল স্টেশন, আর সেই শিয়ালদা থেকে যখন মেট্রো চালু হলো তারপরেই ইস্ট ওয়েস্ট মেট্রোয় 10 গুণ যাত্রী বেড়ে গেল। আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, আবিরের সঙ্গে একবার কথা বলবো। আবির, মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে কি জানতে পারছি আমরা? দেখো, তোমার হচ্ছে বুধবার পর্যন্ত যেখানে যাত্রী সংখ্যা ছিল 3000-এর আশেপাশে, এবং গত 2 বছরের মতো সময় ধরে গড় যাত্রী সংখ্যা ছিল 3000-এর আশেপাশে, সেটা এক ধাক্কাতে শিয়ালদা চালু হয়ে যাওয়ার পর 31,000 হয়ে গিয়েছে। এবং আজকেও বিকেল পর্যন্ত যে রিপোর্ট এসছে তাতে 20,000 যাত্রী সংখ্যা ইতিমধ্যে এখনো পর্যন্ত হয়ে গিয়েছে। ফলে যে 10 গুণ যাত্রী বাড়লো, তাতে অর্থনৈতিকভাবে মেট্রো কর্তৃপক্ষ মনে করছে তাদের যে আয়ের রাস্তা সেটা খুলতে শুরু করবে। এই মুহূর্তে ইস্ট ওয়েস্ট মেট্রোর অপারেটিং রেশিও হচ্ছে 6 গুণ বেশি, অর্থাৎ এখন 100 টাকা আয় করতে গেলে মেট্রোকে 600 টাকা খরচ করতে হয়। এই পরিস্থিতিতে যাত্রী না হলে বা টিকিট বিক্রি করে আয় না হলে এই প্রকল্প নিয়ে একাধিক সন্দেহ তৈরি হতে শুরু করেছিল। তো মেট্রো মনে করছে অবশেষে জটিলতা কাটবে, এবং সেই কারণেই তারা চাইছেন এই অপারেটিং রেশিওকে কমানোর জন্য রবিবার দিনকে মেট্রো চালু করতে। তবে তারা আশাবাদী পূর্ণ মাত্রায় ইস্ট ওয়েস্ট চালু হয়ে গেল হাওড়া ময়দান পর্যন্ত, তখন যে বর্তমান যে অসুবিধাগুলো হচ্ছে, যাত্রী কম বা অর্থনৈতিকভাবে লাভের অঙ্ক কম, সেটা সম্পূর্ণভাবে মিটে যাবে। ধন্যবাদ। শিয়ালদা আর সেক্টর 5 যেই জুড়ে গেল, অর্থাৎ আইটি হাব, সঙ্গে সঙ্গে আমরা আশা করেছিলাম যে দেয়ার উইল বি এ সাবস্টেন্সিয়াল ইনক্রিজ। সেটাই হয়েছে। কালকে মোটামুটি মোর দ্যান 31,000 প্যাসেঞ্জার ছিল কালকে খালি।
যেটা পরশু ছিল একদিন আগে 3,300 মতো, অর্থাৎ 10 টাইমস, অলমোস্ট 10 টাইমস। এটা আমাদের পক্ষে অবশ্যই একটা আশার খবর। আজ থেকে রাজ্যে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া শুরু হলো, কিন্তু নবান্নর চিন্তা কমছে না, নবান্নের উদ্বেগ বাড়ছে। তার কারণ এখনো রাজ্যে বুস্টার ডোজের ঘাটতি যদি দেখা যায় তাহলে সে ঘাটতি হলো 5 কোটি, অর্থাৎ এখনো 5 কোটি মানুষ তারা বুস্টার ডোজ নেননি। সময় হয়ে গিয়েছে অথচ বুস্টার ডোজ নেননি। রাজ্যে উপসর্গহীন করোনা সংক্রমণ বাড়ছে। 11টি জেলাকে আগেই সতর্ক করেছে স্বাস্থ্য দফতর। নবান্নের চিন্তা আরও বাড়াচ্ছে বুস্টার ডোজে অনীহা। স্বাস্থ্যকেন্দ্র থেকে ফ্রিতে দেওয়া হচ্ছে ডোজ, তবু অনীহা অনেকের। রাজ্যে বুস্টার ডোজ এখনো নেননি প্রায় 5,35 লক্ষ। কোভ্যাক্সিনের বুস্টার ডোজ নিয়েছেন 4,22,201 জন, বাকি 58,07,568 জনের। কোভিশিল্ডের বুস্টার ডোজ নিয়েছেন 40,17,923 জন, নিতে বাকি 4,85,67,641 জনের। এর মধ্যে 24 পরগনা, হুগলি এবং কলকাতায় বুস্টার ডোজ নেওয়ার অনীহা বেশি। উত্তর 24 পরগনায় বুস্টার ডোজ নেওয়া বাকি 54,03,443 জনের, কলকাতায় 46,91,938 জনের, হুগলিতে 33,15,072 জনের, দক্ষিণ 24 পরগনায় 29,78,891 জনের। বুস্টার ডোজ দেওয়ার কাজ দ্রুত শেষ করতে সব জেলা শাসক এবং সিএমওএইচদের পরিকল্পনা তৈরির নির্দেশ দেয় নবান্ন এবং স্বাস্থ্য দপ্তর। সেই মতো তৎপরতা। শুক্রবার থেকে বিনামূল্যে লাগাতার বুস্টার ডোজ দেওয়া শুরু, দেওয়া হবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। এটা ভালো পদক্ষেপ, আমরা সবাইকে দিচ্ছি, যারা আসছে দিয়ে দিচ্ছি, আর মানুষকে সচেতন করার জন্য প্রচার করছি। পাড়ায় পাড়ায় কাউন্সিলররা ঘুরে ঘুরে মানুষকে বোঝাচ্ছেন যাতে বুস্টারটা নিয়ে নেয়। মানুষের মধ্যে উৎসাহ আজ থেকে আছে, আমি দেখছি। আমরা সবাই মধ্যবিত্ত ফ্যামিলির, 350 হোক, 380 হোক, 400 হোক, সেই টাকা তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, না? তো সেই কারণে এটা হয়ে আমাদের ভীষণ সুবিধা হয়েছে। টানা 75 দিন রাজ্যের স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকে বিনামূল্যে মিলবে বুস্টার ডোজ। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। খুব কষ্টে আছি আমরা। বাড়িতে জল উঠেছে? হ্যাঁ, এতটা করে জল হয়েছে এক কোমর। আর অন্যান্য সদস্যরা কোথায় বাড়ির? সবাই ঘরে এসে বসে আছে একটা কাঠের উপর বসে আছে। আচ্ছা, রান্না বান্না হয়েছে? না, কিছু করতে পারিনি। জ্বর এসেছে, যা রান্না করতে পারিনি। কিছু নেই তো, রান্না করবো কি? সব বেশি গেছে, জ্বালান টালান কিছু নেই। মৌসুমী দ্বীপের পর্যটন কেন্দ্র ক্ষতিগ্রস্ত, ভেঙে গিয়েছে বেশ কয়েকটি তাঁবু রিসোর্ট। এই মৌসুমী দ্বীপে আমরা দেখেছি আমফানের সময়ও ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তারপরে ফের নতুন করে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার তাঁবু রিসোর্ট। বেশ কয়েকটি জায়গা পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত এই মৌসুমী দ্বীপ, আর সেইখানেই ক্ষতিগ্রস্ত, বাঁধ ভেঙে ঢুকছে জল, সেই ছবি দেখছেন। মৌসুমী দ্বীপের সেই ছবি দেখছেন, ভেঙে গিয়েছে বেশ কয়েকটি তাঁবু রিসোর্ট। প্রবল জলোচ্ছ্বাস, ক্ষতিগ্রস্ত মৌসুমী দ্বীপের পর্যটন কেন্দ্র। এবার দীঘার ছবি দেখাবো আপনাদের। গত দুদিনের তুলনায় তীব্রতা কমেছে, তবে জোয়ার শুরু হওয়ায় দীঘার সমুদ্রে জলোচ্ছ্বাস আজও রয়েছে। সমুদ্রের জল গাডোয়ালে ধাক্কা মারছে, জায়গায় জায়গায় উপচেও পড়ছে জল। সেই ছবি দেখছেন, গাডোয়াল টপকে রাস্তায় জল। দীঘার ছবি দেখছেন, প্রশাসনের তরফে গতকালকেও মাইকিং করা হয়েছে, যে ছবি আমরা দেখেছিলাম। সতর্কতাও করা হয়েছে প্রশাসনের তরফে এবং সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের। দীঘার ছবি দেখছেন, গত দুদিনের তুলনায় তীব্রতা কমলেও জোয়ার শুরু হওয়ায় দীঘার সমুদ্রে জলোচ্ছ্বাস। এবার ফ্রেজারগঞ্জের ছবিটা দেখবো, সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ, বৃষ্টিকে এখনো হচ্ছে, ঠিক কি পরিস্থিতি সেখানে? হ্যাঁ দেখো, এই মুহূর্তে কিন্তু ফ্রেজারগঞ্জ এই যে এলাকা রয়েছে, এই এলাকা কিন্তু আধ ঘন্টা হলো কিন্তু প্রবল এবং মুষলধারে বৃষ্টি হচ্ছে। এবং সকাল থেকে যে ছবিটা আমরা দেখতে পেলাম, যে পূর্ণিমার কোটাল, এবং তার যে কোনো রকম ভাবে কোনো বিদ্যুতের স্তম্ভে লিকেজ নেই তো?
যার জন্য এইভাবে দুর্ঘটনা ঘটছে। যাতে লিকেজ না থাকে সেটা টেস্ট করে দেখার জন্য আর্থিং টেস্টের যন্ত্র কিনছে এবার কলকাতা পুরসভা। মরণ ফাঁদ বাতিস্তম্ভ, কখনো জমা জলে, কখনো বৃষ্টির সময় বাতিস্তম্ভে হাত দিতেই বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যু। কলকাতা পুরসভার তদন্তে উঠে এসেছে আর্থিং নিয়ে গাফিলতির অভিযোগ। এবার তাই বাতিস্তম্ভের আর্থিং মাপতে আর্থ টেস্টার কিনছে কলকাতা পুরসভা। এক একটি আর্থ টেস্টারের দাম প্রায় 7,000 টাকা। পুরসভার সব ওয়ার্ডে থাকবে একটি করে আর্থ টেস্টার। প্রত্যেকটি ওয়ার্ডে একটা করে আমরা আর্থ মেগার দিয়ে দেবো, তারা রেগুলার করছে, এগুলো চেক করবে। তাতে যেখানে আর্থিংটা নেই অথবা যেখানে আর্থিংটা ছিঁড়ে গেছে বা কেটে গেছে সেগুলো সঙ্গে সঙ্গে জানা যাবে, আর্থিংটা করা যাবে। করে আমরা খুব শিগগিরই এই আর্থ মেগারটা ইন্ট্রোডিউস করব। কলকাতা পুরসভার আলো বিভাগের সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অনেক জায়গাতেই ফুটপাত বা পার্ক সংলগ্ন এলাকায় বাতিস্তম্ভের আর্থিংয়ের তার কাটা। এই কারণেও দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রবল। যদি বড় কাজ হয় আগে একটা ট্রেঞ্চ কেটে নিয়ে দেখা হয় যে কি কি ওখানে লাইন আছে, কিন্তু এই ঘটনা খুব বেশি ঘটে না। কারণ ধরুন এই আজকে কলকাতা শহরে অনেক পুরনো, রিপেয়ারিং অনেক পুরনো, এখন দু একটা ঘটনা এরকম ঘটে যাওয়ায় আমরাও সচেতন হয়েছি। তবে এটা সত্যিই বাঞ্ছনীয় নয়, আমাদের নিশ্চয়ই আরও সচেতনভাবেই কাজগুলো করতে হবে। বাতিস্তম্ভ সংলগ্ন এলাকায় পুরসভার অন্য বিভাগ অনেক সময় কাজ করে, তখন সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আলো বিভাগ। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। গার্ডেন রিচ শিপইয়ার্ডে রণতরীর উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেই ছবি একবার দেখাতে চাইবো আপনাদের। PU-17A ফ্রিগেটের উদ্বোধন হলো। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ জাহাজ। इसका जलावतरण हम सब इस अद्भुत पल के साक्षी बन रहे हैं जब हमारे माननीय रक्षा मंत्री श्री राजनाथ सिंह जी द्वारा इस अद्भुत पोत का जलावतरण किया गया। Ladies and gentlemen, that was the launching of the ship.